এখন তিনি নিরাপদে আছেন, নিরাপদে পার্টির এই ক্রেডিট কার্ডটা ঘষে ঘষে মোটামুটি কি বলে এটা যে ক্রেডিট কার্ড পুশ করলেই তো টাকা বেরোচ্ছে, তাই না? অর্থাৎ বিএনপি নামক এই ক্রেডিট কার্ডটা উনি ব্যবহার করে মনোনয়ন বাণিজ্য, ইউনুসের সাথে গোল্ডেন হ্যান্ডশেক, নানাভাবেই হি ক্যান আর্ন। সো তার কাছে, আমার কাছে মনে হচ্ছে জনগণের স্বার্থের তুলনায়, দেশের স্বার্থের তুলনায় যেন তেন প্রকারে অর্থ উপার্জন, এটাই কাছে মনে হয়েছে আমার বিএনপি নেতৃত্বের দুর্বলতা। যে কারণে মির্জা ফখরুল একটা বলেন, সালাউদ্দিন সাহেব একটা বলেন, মির্জা আব্বাস একটা বলেন, খন্দকার মোশাররফ সাহেব, কথার কোনো ধারাবাহিকতা নাই। পলিটিক্যাল দর্শন, তার ফিলোসফিতে বাইরে গিয়ে আপনি, সরি আমি যদিও কথা খুব সেন্সিটিভ, লাস্ট যে মিটিংটা গেল পাকিস্তান থেকে একজনকে ফিরে ডেকে এনে যে আপনি ওই যে সরাদি উদ্যানে একটা বড় সমাবেশ করলেন, ঠিক আছে, আপনি ইসলামের পক্ষে, আমরাও ইসলামের পক্ষে, সব ঠিক আছে, কিন্তু হঠাৎ করে ওই লোকগুলোকে করে 1 লক্ষ লোক, 1 লক্ষের বেশি তো না, যারা ওই যে পাকিস্তান থেকে ওয়াজ একটা হুজুর ডেকে এনে সরাদি উদ্যানে মিটিং করে নিয়ে আপনি মানে সালাউদ্দিন সাহেবও বক্তৃতা দিলেন, শিবিরও বক্তৃতা দিলেন, মাত্র 1 লক্ষ লোক, 18 কোটি 20 কোটি মানুষের মধ্যে কত মাননীয় মন্ত্রী 1 লক্ষের বেশি তো হবে না, না অবশ্যই না 1 লক্ষ। অর্থাৎ এই মাত্র 1 লক্ষ লোক হলে ধরলাম 1 লক্ষ ভোটারই, সেই লোকগুলোকে শত্রু ভেবে তাদের বিরুদ্ধে এত জ্বালাময়ী বক্তৃতা দিয়ে সোসাইটিতে আনরেস্ট বানানোর প্রয়োজনটা কি? কাজে এই বিএনপি চরম সিদ্ধান্তটায় ভুগছে, তারা আসলে ক্ষমতা এবং অর্থ ব্যবসায় দিশেহারা, বেসামাল। থ্যাংক ইউ। আমরা প্রত্যেকটা জায়গায় বোধহয় এটার প্রমাণটা পাচ্ছি, আসলে আপনার যে কথা সত্যতা সেটা আমরা নিজেরও দেখছি বিভিন্ন প্রেক্ষাপটেই। আর আমি একটু নফল ভাইয়ের কাছে আরেকটা ব্যাপারে একটু যেতে চাই। এই বিষয়টা দুদিন যাবৎ খুবই চর্চিত একটা ব্যাপার, বাউলের উপরে যে হামলা এবং বাউলকে জেলখানায় নেওয়া, এবং সেটার বিরুদ্ধে যখন বাউলরা প্রতিবাদ করলেন সেখানেও ভীষণ ভয়ঙ্কর ভাবে, ন্যাক্কারজনক ভাবে হামলা করা হলো, বাউলদেরকে পুকুরে ফেলে দেওয়া হলো, এরকম বিষয়। এই যে ঘটনাগুলো ঘটছে এমন একটা সময় আমরা দেখলাম যে এই জামাত ইউনুস গ্যাং ওহাবিদের বা ধরেন মৌলবাদী একটা গোষ্ঠীর দাবির মুখে সঙ্গীত এবং শরীর চর্চা বিষয়ক বিষয়গুলোকে মানে শিক্ষক নিয়োগ বন্ধ করে দিল, মানে এই বিষয়গুলোকেই শিক্ষা থেকে বাদ করে দেওয়ার একটা চেষ্টা করছে বা দিয়েছে ইতিমধ্যে। তো সেই জায়গাটায় আমরা জানি যে মানসিক বিকাশের ক্ষেত্রে এবং সুস্থ যে একটা জীবন দর্শন সেটার বিকাশের ক্ষেত্রে এই ধরনের কর্মকাণ্ডগুলো খুবই জরুরি। একদিকে যেরকম আমরা মৌলবাদের আগ্রাসন দেখছি, ওহাবিজমের আগ্রাসন দেখছি ভয়ঙ্কর ভাবে, রাষ্ট্রকে লুটে নিচ্ছে, অন্যদিকে সরকার তাদের দাবি অনুযায়ী প্রত্যেকটা জায়গা থেকে শিল্প সংস্কৃতির এই জায়গাগুলোকে পুরো কালো কাপড় দিয়ে ঢেকে রাখছে। তো এইটার ফলশ্রুতিতে আপনি যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেই জায়গা থেকে আপনি আমার মনে হয় খুব ভালোভাবে বলতে পারবেন যে পরবর্তী প্রজন্মের মানে ক্ষতির জায়গাগুলো কি কি, আসলে এই প্রক্রিয়া যদি চলতে থাকে আগামী প্রজন্মটা কোন দিকে যাবে? দেখুন, এই যে আমি বলবো যে উন্মাদ গোষ্ঠী, নৈরাজ্যবাদী উন্মাদ গোষ্ঠী যে রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, এদের শতভাগ সকলেই হচ্ছে রাজধানী ঢাকা কেন্দ্রিক একটি উগ্রবাদী গোষ্ঠী। আর কিছু আমাদের এই যে চট্টগ্রাম বা অল্প কিছু শহর কেন্দ্রিক কিছু উগ্রবাদী শহুরে যুবক, যারা চাকরির কথা বলে ভবিষ্যতের চাকরি প্রার্থী, ছাত্ররা কিন্তু ভবিষ্যতের চাকরি প্রার্থী, দাবিটা ছিল চাকরি নিয়ে, শিক্ষা নিয়ে না, চাকরির কথা বলে চাকরির প্রলোভনের তাদেরকে মাঠে নামিয়ে একটা কাণ্ড করেছে, দাঙ্গা করেছে, রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। কিন্তু তাদের যে ক্রীড়নক শক্তি, পেছনের শক্তি, যেই উগ্রবাদী শক্তি তাদেরকে সামনে রেখে এই খেলাটা খেলেছে, তারা খুব ভালো করে জানে এই গোষ্ঠীটা কিন্তু আমাদের বৃহত্তর ছাত্র যারা সমাজ তাদের কিন্তু প্রতিনিধিত্ব করে না। তাহলে একটা প্রজন্ম শহুরে, আমরা যেটা বলি জেনজি, শহুরে প্রজন্মের তো মাথা নষ্ট করেছে, আর সারা দেশব্যাপী কয়েকটি প্রজন্মকে যাতে করে মানসিক বিকারগ্রস্ত করতে পারে, তাদের যে মানবিক চেতনার জায়গাটাতে যাতে করে বন্ধ করে দিতে পারে। যেটা আপনি দেখবেন যে উপমহাদেশে কোন কোন দেশে এই ধরনের টেন্ডেন্সিগুলো আছে, যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে একটা ধর্মান্ধ মানসিকতা নিয়ে, ধর্ম ভীরুতা আর ধর্মান্ধতা, আমি পায়াস হওয়া আর ব্লাইন্ড হওয়া এই দুটোর মধ্যে পার্থক্য আছে, ফ্যানাটিক হওয়া।
এই যে ফ্যানাটিক প্রজন্ম কোথায় তৈরি করতে পেরেছে খুবই সাকসেসফুলি? পাকিস্তান নাম্বার 1, নাম্বার 2 আমি বলবো আফগানিস্তান। সেখানে তো আসলে শিক্ষাই নেই, আমি তাদেরকে দোষ দেই না, কোনো শিক্ষার কোনো সেখানে অবস্থা ছিল না বা সেটা ইনফ্রাস্ট্রাকচার নেই। সেখানে জিহাদি প্রজন্ম তৈরি করতে পেরেছে। একই ফর্মুলা কিন্তু তারা এখানে আনতে চায়। যা যে সঙ্গীতের সাথে তো ধর্মের কোনো বিরোধিতা নেই, বা শরীর চর্চা সেগুলোর সাথে কোনো বিরোধিতা নেই। তারা এগুলো কেন বন্ধ করতে চায়? তারা চায় একটা প্রজন্ম যারা ওই জিহাদি মানসিকতায়, আমি জিহাদি বলতে ধর্মীয় জিহাদ বলছি না, জঙ্গি জিহাদি মানসিকতায় তাদের, জিহাদ শব্দটা কিন্তু অনেক বিস্তৃত। আপনি নিজের অন্তরের সাথে যে যুদ্ধ করবেন ভালো থাকার জন্য, সেটাও একটা জিহাদ, সেভাবে কিন্তু জিহাদের ব্যাখ্যা আছে। সুতরাং এই যে জঙ্গি জিহাদ, মানুষ হত্যা জিহাদেই একটা প্রজন্ম তৈরি করা তাদের প্রকল্প। দুর্বল সরকার তৈরি করা আরেকটা প্রকল্প। বাংলাদেশকে একটা অস্থিতিশীল জায়গা তৈরি করে, সেটা মূল টার্গেটটা কি? আঞ্চলিক পরাশক্তি চীন, তারপরে ভারত, সেখানে অস্ত্র বিক্রি করা। এদের তো একটা কেওটিক একটা মানে পরিস্থিতিটাই তাদের জন্য সবচেয়ে বেশি লাভজনক হয়, এবং তারা সেটাই করেছে। এবং এটা করার মাধ্যমে ওই যে লক্ষ্যটা হচ্ছে দীর্ঘমেয়াদী। আমি স্বল্প মেয়াদী কিছু শহুরে ছেলেদের মাথা খেয়েছি, তাদেরকে পয়সা চিনিয়ে দিয়েছি, এখন তারা তদবির বাণিজ্য করে সমন্বয়ক নাম দিয়ে সারা দেশে যা করছে, যা ইচ্ছা তাই করছে। কিন্তু এটা তো একটা প্রজন্মের মধ্যে রয়ে গেল, তাই না? তো পরের প্রজন্মকে কিভাবে আমি নষ্ট করব? প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তো আমাকে সন্ত্রাসী তৈরি করতে হবে, অস্থিতিশীল নৈরাজ্যবাদী তৈরি করতে হবে। তো সেটা তারা করছে। একটা কথা আমি এখানে বলতে চাই যে এগুলো সবই আমি বলবো আমাদের মানে যেটা স্থায়ী সরকার, হ্যাঁ, এই যে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব পঙ্কজ নাথ এখানে আছেন, আমরা সংসদে গিয়েছি বা সরকারের দায়িত্ব নিয়েছি। আমরা কিন্তু সরকার যখন পরিচালনা করেছি, আমি সবসময় বলি যে আমরা হচ্ছে অস্থায়ী, আমরা সবাই অস্থায়ী জনপ্রতিনিধি, নির্দিষ্ট মেয়াদের জন্য আসব, পরিচালনার দায়িত্বে থাকবো, আবার চলে যাব। কিন্তু যেই কাঠামোটি রাষ্ট্রের, যারা আসলে আমাদের চাইতে গুরুত্বপূর্ণ, ওই জন্য বলছি আমাদের চাইতে গুরুত্বপূর্ণ, কারণ তারা সরে না, তারা থাকে। স্থায়ী সরকার কাঠামো, অর্থাৎ যারা সরকারের আমলাতন্ত্র, সামরিকতন্ত্র, বিচারতন্ত্র, এই যে ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি, মিলিটারি, এই যে পার্মানেন্ট ইনফ্রাস্ট্রাকচার সরকারের, তাদের মধ্যে যদি এই আত্ম উপলব্ধিটা না আসে প্রাতিষ্ঠানিকভাবে, যে একটি নৈরাজ্যবাদী উগ্রবাদী গোষ্ঠী সরাসরি চেয়ার দখল করে বসে আছে, তারা সংস্কার যেগুলো যাই বলছে এগুলো সব উছিলা মাত্র, এদেরকে প্রতিহত করা, যারা সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছে তাদের উপর কিন্তু সবচেয়ে বেশি বর্তায়। আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ করব, প্রতিবাদের ভাষা একটা পর্যায়ে গিয়ে সহিংস হয়ে যায়, কিন্তু সহজ উপায়ে এই ক্রিমিনাল গ্যাংকে যারা সরানোর সবচেয়ে বেশি দায়িত্ব রাখে বলে আমি মনে করি, তারা দায়িত্ব নিয়ে এগিয়ে আসছে না কেন? এটা কি ভীতি, নাকি অন্য কিছু, নাকি শুধুমাত্র স্বার্থপরতা, প্রাতিষ্ঠানিক স্বার্থপরতা, নাকি আদর্শিকভাবে সেখানকার নেতৃত্বে যারা আছেন তারাও এই ধরনের ক্রিমিনাল ইডিওলজি, অর্থাৎ এই যে একটা মৌলবাদী উগ্রবাদী চিন্তা, তারা সেটা ধারণ করেন? এটা আমাদের কাছে প্রশ্ন। সেনাবাহিনীর প্রধান, বিচার বিভাগের প্রধান, ক্যাবিনেট সেক্রেটারি, যারা সিনিয়র সেক্রেটারি আছেন, তারাও কি এই আদর্শ ধারণ করেন? আমাদের দুর্ভাগ্যটা হচ্ছে বাংলাদেশের আমাদের জন্মের বেশিরভাগ অংশে আওয়ামী লীগ এবং মানে বঙ্গবন্ধুর সেই সময়টাকে বাদ রাখলে বেশিরভাগ অংশ, 50%-এর চেয়ে বেশিরভাগ অংশ কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কিন্তু ক্ষমতায় ছিল, এবং তাদের সময় যারা রিক্রুটেড হয়েছে, তাদের সময় যারা মস্তিষ্ক ঝালাই হয়েছে, ধোলাই হয়েছে, তারা সেই আদর্শ রেখে দিয়েছে। এবং দেখবেন যে রিটায়ারমেন্ট থেকে এনে পুলিশের আইজি বানানো হলো, অর্থাৎ তাদের আদর্শের লোককে বাইরে থেকে ধরে নিয়ে এসে বানানো হলো। তারপর একই জিনিস অনেক সচিবদের ক্ষেত্রে করা হয়েছে। হিজবুত তাহরির একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠন, সেটার সাথে সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া গেল, তার ছেলের পাওয়া গেল, তার নিজের পাওয়া গেল। স্বরাষ্ট্র সচিব, তাকে রিটায়ারমেন্ট থেকে এনে তাকে কন্ট্রাকচুয়ালি স্বরাষ্ট্র সচিব করা হলো। যেই ব্যক্তি প্রকাশ্য আদালতে স্বীকারোক্তি দিয়েছে ভারতে অস্ত্র পাচার করার জন্য, উলফা জঙ্গিদের জন্য সে অস্ত্র আনার যে ব্যবস্থাপনা করেছে, ইউরিয়া সার, সেগুলো প্রমাণিত। হ্যাঁ, এগুলো সব তো প্রমাণ আছে।